আসসালামু আলাইকুম। অ্যাডমিশন পেইড বেস 2024 এবং 25 সকলকে আজকের ম্যানেজমেন্ট লেকচার 7 ক্লাসে স্বাগতম। আজকে আমরা ম্যানেজমেন্টের অধ্যায় যে 11 এবং 12 ছিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এই দুটো অধ্যায়ের বেসিক পাশাপাশি আমাদের যে বিগত বছরের ভার্সিটি পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা বিশ্লেষণ সহকারে সমাধানের চেষ্টা করব আজকে। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিন এবং দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। আজকের ক্লাসের পরে আপনাদের বন্ধ হবে, ঠিক আছে? এই ক্লাসের পরে আপনাদের বন্ধ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি ঠিকভাবে কথা শুনতে পাচ্ছেন? এবং দ্রুত ওকে। তো আশা করা যায় এই দুইটা অধ্যায় শেষ হওয়ার মাধ্যমে আমাদের প্রথম পত্র শেষ হয়ে যাবে। তারপরে আমরা বন্ধের পরে দ্বিতীয় পত্র শুরু করব, সেটাও বেশি দিন লাগবে না, এই মাসের মধ্যেই আশা করি শেষ হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা বিগত বছরের যত প্রশ্ন আছে সব ভালোভাবে অ্যানালাইসিস করব এবং আরেকবার বেশি বেশি করে থিওরিগুলো প্র্যাকটিস করাবো, যেন কোনোভাবেই ম্যানেজমেন্টে কেউ না আটকায়। এই জন্য প্রথমবার আগে শেষ করা খুব জরুরি হয়ে পড়েছে। ওকে, আর কথা না বলে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আজকে প্রথমেই কিছু পূর্ণরূপ শিখাবো, যে পূর্ণরূপগুলো আসতে পারে, যেমন এটিএম, অটোমেটেড টেলার মেশিন, এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস, আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, তারপরে হচ্ছে আমাদের আইবিএম, যে ইন্টারন্যাশনাল, তারপর হচ্ছে সোসাইটি, সুইফট, তারপরে হচ্ছে লাস্টে একটা আছে এমআইসিআর, যেটা চেক, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। এগুলো আমাদের শিখাবো আজকে। প্রথমেই ইয়াটা শিখাই নিব আগে। না, ইংলিশ আজকে তো কোনো ক্লাস হওয়ার কথা না, শুধু এই ম্যানেজমেন্ট ক্লাসটাই হবে, ঠিক আছে? আজকে আর কোনো ক্লাস হওয়ার কথা না, আজকে বন্ধ হয়ে গেছে, শুধু ম্যানেজমেন্ট ক্লাসটাই হবে। যেমন এই যে 4-5টা এমআইসিআর এর পুনরূপটা কি? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, এটা মুখস্থ করতে থাকেন সবাই আস্তে আস্তে। তারপরে এই যে এটিএম এর পুনরূপটা মুখস্থ করতে থাকেন। অটোমেটেড টেলার মেশিন, যেটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সর্বপ্রথম চালু করেছিল। তারপর হচ্ছে পিন, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আমাদের যে পিন আছে, মোবাইলের পিন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পিনগুলো আমরা ব্যবহার করি, সেগুলো হচ্ছে আমাদের পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এসএমএস, এসএমএস যে আমরা একজনকে আরেকজনকে দেই মোবাইলে, যেটা সেটা হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, এটার পুনরূপটা। আইসিটি, এটা তো জানেনই, যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এবং সর্বশেষ আইবিএম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। এছাড়া আরেকটা আছে সুইফট, দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক টেলিকমিউনিকেশন। এটাও লাগতে পারে, হ্যাঁ ওইটাও দিয়ে দিই তাহলে, যেহেতু লাগতে পারে সম্ভাব্য। এর বাইরে আর লাগবে না আশা করি। সুইফট, এটা একটু দরকার আছে, সুইফটও দিয়ে দিই, তাহলে আপনাদের আশা করা যায় বলার আর লাগবে না। দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক টেলিকমিউনিকেশন। ইন্টারব্যাংক টেলিকমিউনিকেশন। দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক টেলিকমিউনিকেশন, এটা ওয়ান কাইন্ড অফ একটা পরিশোধ পদ্ধতি। এগুলো সম্পর্কে আমরা শিখবো। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। আজকে আমি কোনো স্যার কেন জানে ম্যানেজমেন্টের আগামাথা। এই জন্য যেটা করবেন, প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত যে ক্লাসগুলো করিয়েছি আগে ক্লাসগুলো করবেন। ক্লাসগুলো করার পরে যে বন্ধের মধ্যে ক্লাসগুলো শেষ করবেন, করার পরে ক্লাসে যে পিডিএফ গুলো দেওয়া আছে এগুলো একটু পড়বেন এবং প্রশ্ন পরীক্ষা যে পরীক্ষা দিয়ে দেওয়া থাকে লিঙ্কগুলো, পরীক্ষাগুলো দিবেন, বাসায় পরীক্ষার ব্যবস্থা আছে সেগুলো দিবেন, হয়ে যাবে তাতেই।
ওকে। ওকে, প্রথমে আমরা এটাতে শুরু করব, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এটা দিয়ে আমরা শুরু করবো আজকে। একটু দেখেন, 1 মিনিট, সবাই আস্তে আস্তে একটু দেখেন, কারণ আজকে অনেকে আসতে পারবে না। আমরা আজকেই ক্লাসটা এখন করি, বন্ধ করে দিব। এখনই এটাই লাস্ট ক্লাস বন্ধের আগে, ঠিক আছে? এই ক্লাসটাই শেষ, তারপরে বন্ধ হয়ে যাবে। ওকে, প্রথমে এটা নিয়ে একটু আলোচনা করি। MICR বিষয়টা আসলে কি? এটা হচ্ছে এক ধরনের চেক। এটা ওয়ান কাইন্ড অফ একটা চেক, যেটা আপনার বিশেষ কালিতে লেখা হয়, যেটা আপনার কম্পিউটার ধরতে পারে। আর একবার আমি চেক উঠাইতে গেছি, টাকা উঠাইতে গেছিলাম, তখন বলছে MICR চেক দেন। এই জন্য আমাকে মেইন ব্রাঞ্চে গিয়ে ওই MICR চেকের জন্য আবেদন করে দিতে হয়েছিল। এটা একটা বড় প্রকৃতির বিশেষ কালিতে লেখা হয়, এবং এটা কম্পিউটার সরাসরি ধরতে পারে। মনে রাখবেন, এটা এক ধরনের চেকের সাথে সম্পর্কিত বিষয়টা, চেকের সাথে সম্পর্কিত। যারা হয়তো বা অ্যাকাউন্ট ব্যাংকে টাকা তুলতে গেছেন, তাদেরকে সেই চেকটার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? MICR, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। MCQটা হয়তোবা পূর্ণরূপ আসতে পারে, এবং অনেকবার আসছে এটা। এই MICR এর পূর্ণরূপটা অনেকবার এসেছে। 2 নম্বর যেটা হচ্ছে এটিএম। এটিএম, অটোমেটেড টেলার মেশিন। এটা সর্বপ্রথম চালু করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এটিএম কার্ডের মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের সেবা চালু করেছিল সর্বপ্রথম। এরপর হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা হচ্ছে পিন। এটা আমাদের অনলাইনের ক্ষেত্রে পিনটা খুব সতর্কতার সাথে মাথায় রাখতে হয়, যেন এটা কেউ জানতে না পারে, খুব নিরাপদে থাকে, পাশাপাশি হ্যাক না হওয়ার সম্ভাবনা থাকে যেন। SMS, এটা তো আমরা সবাই জানি, আমাদের ফেসবুক আসার আগে, মেসেঞ্জার আসার আগে আমরা সবাই এসএমএসই করতাম, একজন মোবাইল আরেকজন। এখন অনেক সময় করে মানুষের প্রয়োজনে। SMS এর পূর্ণরূপটা অনেকেই হয়তো বা জানে না। শর্ট মেসেজ সার্ভিস। এস দ্বারা শর্ট, এম দ্বারা মেসেজ, এস দ্বারা সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে SMS। আইসিটি। আইসিটিটা হচ্ছে আমাদের যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এগুলোর পূর্ণরূপটা তো জানার কথা আপনাদের, কারণ এটা আইসিটি পড়ে আসছেন যেহেতু। IBM, এটা হচ্ছে একটা বিশ্বের একটা বড় একটা প্রতিষ্ঠান, যার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। এটাও আসতে পারে মাঝে মধ্যে। সর্বশেষ সুইফট, এটা হচ্ছে একটা পরিশোধ পদ্ধতি। এই সুইফটটা হচ্ছে একটা পরিশোধ পদ্ধতি। মানে কি? মানে হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর করার ক্ষেত্রে, কি করার ক্ষেত্রে? অর্থ স্থানান্তর। অর্থ স্থানান্তর করার ক্ষেত্রে আমরা এই সুইফট এটা ব্যবহার করে থাকি। দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক টেলিকমিউনিকেশন। বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে আমরা যখন এই পুরো পৃথিবীতে অর্থ স্থানান্তর করার ক্ষেত্রে এই সুইফটটা ব্যবহার করা হয়। অটোমেটেড এই আমাদের যে একজন পাওনাদার আরেকজনের কাছে এভাবে অর্থ পাঠানোর ক্ষেত্রে, নিষ্পত্তির ক্ষেত্রে এই সুইফট পদ্ধতির মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়, ঠিক আছে? এটা পরিশোধ পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয় পুরো বিশ্বে। দ্য সোসাইটি, সমাজ, ফর ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্বব্যাপী, ইন্টার ব্যাংক, একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের টেলিকমিউনিকেশন, যোগাযোগ করার ক্ষেত্রে দূরবর্তী স্থান থেকে। এটার সংরক্ষিত রূপ হচ্ছে সুইফট। এটা একটা পরিশোধ পদ্ধতি, অর্থ পরিশোধ করে, অর্থ স্থানান্তর করে, এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তরে এই সুইফট ব্যবহার করা হয়। এই 5টার পুনরূপ মুখস্থ করেন 2 মিনিটের মধ্যে, যদি আগে মুখস্থ না থাকে। 6টা আছে মোট।
ওকে, যেগুলো দিয়েছি ফুল ফর্ম শুধু এগুলাই লাগবে, আমি যেগুলোর ফুল ফর্ম দিছি শুধু এইগুলাই বেশি দরকার। দেখেন অনেক ফুল ফর্ম আছে, তবে আমি যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আরো আছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, আরো অনেকগুলাই ফুল মিনিং আছে, দরকার নাই এগুলা, আপাতত এইটুকুই শিখলেই হয়ে যাবে আশা করি। 1 2 3 4 5 6 7, 7টা আছে টোটাল। ওকে, আচ্ছা, এরপরে আমরা ইলেকট্রনিক, যেহেতু প্রথম অধ্যায়টা হচ্ছে ই বিজনেস, ই ব্যাংকিং, ই কমার্স, ই রিটেইলিং, অর্থাৎ ই ইলেকট্রনিক বিজনেস, অনলাইনের সাহায্যে যে ব্যবসা প্রতিষ্ঠান করা হয়, পরিচালনা। তো প্রথমত আমরা দেখি, আচ্ছা এটার আগে দেখি ই বিজনেস সম্পর্কে একটু জানি না নি আমরা। হ্যাঁ, ই বিজনেস সম্পর্কে জানতে গেলে আপনাকে বুঝতে হবে ই বিজনেস হচ্ছে প্রধান শাখা, অনলাইনের সাহায্যে বিজনেস ব্যবসা বাণিজ্য পরিচালনা করা। এর বিভিন্ন শাখা হচ্ছে ই কমার্স, ই মার্কেটিং, এটা একটা শাখা হচ্ছে ই রিটেইলিং। ই কমার্স হচ্ছে অনলাইনে ক্রয় বিক্রয় কার্য, আর ই মার্কেটিং হচ্ছে মার্কেট প্লেস শনাক্ত করা, ঠিক আছে, বাজার গবেষণা, তারপরে গ্রাহক খুঁজে বের করা, তারপরে হচ্ছে কি কোথায় কোথায় বিজ্ঞাপন দিলে গ্রাহকদের আকৃষ্ট করা যাবে সহজে, সেইগুলো নিয়ে কাজ করা হচ্ছে ই মার্কেটিং এর কাজ। আর ই রিটেইলিং হচ্ছে, এটা হচ্ছে ভোক্তা সম্পর্কিত বিষয়, সরাসরি ভোক্তার নিকট বিক্রি করা, B2C, বিজনেস টু কনজিউমার, অর্থাৎ কোনরূপ মধ্যস্থকারী ব্যতীত একটা প্রতিষ্ঠান যখন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রি করবে, সেই এটাকে বলা হয় ই রিটেইলিং। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট। অর্থাৎ এই সবগুলো হচ্ছে ই বিজনেসের শাখা, ই বিজনেসের শাখা। যেহেতু এই অধ্যায়টা আপনারা ইন্টারে পড়েন নাই, এই জন্য আপনার ধারণা একটু কম এই অধ্যায় সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, ও সুইফটের অ্যাপ দিই নাকি আমি, দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক, ও হো অ্যাপই তো দিই নাকি, আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে একটা অ্যাপ, একটা অক্ষর বাদ চলে গেছে, ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, সুইফটের পুনরূপটা। ওকে ওকে, ধন্যবাদ। এখন আপনারা দেখেন এই যে ই বিজনেস, এটা হচ্ছে একটা বৃহৎ আকারে করা হয়। ই বিজনেসটা অনলাইনের সাহায্যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা। ই বিজনেসের বিভিন্ন ধরন আছে, যেটা সর্বপ্রথম শুরু হয়েছিল 1996 সালে। ঠিক আছে, সর্বপ্রথম আমাদের Amazon.com, Amazon.com এই ই বিজনেসটা চালু করেছিল। হ্যাঁ, Amazon.com ই বিজনেসটা চালু করেছিল। আচ্ছা, তো এই বিজনেসের ধরন আছে বিভিন্ন ধরনের, যেমন বিজনেস টু বিজনেস এটা আছে, যেমন আলিবাবা করে এটা, আলিবাবা ই বিজনেসের ক্ষেত্রে আমাদের B2B, মানে এটা হচ্ছে অনেকটা পাইকারি পাইকারি। তো এখানে বি দ্বারা কি বোঝানো হচ্ছে, বি দ্বারা বোঝানো হচ্ছে বিজনেস, সি দ্বারা বোঝানো হচ্ছে কি কনজিউমার ক্রেতা, আর জি দ্বারা কি বোঝানো হচ্ছে গভর্নমেন্ট সরকার। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান, ভোক্তা আর সরকার, এই তিনটা বিষয়কে সংক্ষেপে বি সি জি হিসেবে আমরা ধরছি।
এই বিজনেস টু বিজনেস অর্থাৎ পাইকারি ব্যবসা, একটা ব্যবসা প্রতিষ্ঠান আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বিক্রি করলে হচ্ছে B2B বিজনেস। আর B2C এটা হচ্ছে আমাদের বিজনেস টু কনজিউমার, অর্থাৎ সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয়, কোনো মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া। এটা হচ্ছে ই রিটেইলিং। ই রিটেইলিং এই বিষয়টাকে আমি বুঝাইতে পারছি। ই রিটেইলিং বিষয়টা কি? এটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান যখন মধ্যস্থ কারো সাহায্য ছাড়া সরাসরি মানে কোনো পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসা ছাড়া সরাসরি প্রতিষ্ঠান থেকে পণ্য আমাদের নিজেদের কাছে বিক্রি করে আমাদের কাছে, সেগুলোকে আমরা বলি B2C। অধিকাংশ প্রতিষ্ঠান কিন্তু ই রিটেইলিং করে, কোনো মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া ই রিটেইলিং কাজ করে। ই রিটেইলিং কে অনেক নাম করা হয়, ই স্টোর, ভার্চুয়াল স্টোর এই নামে অভিহিত করা হয়। C2C এটা একটু বুঝাইতে গেলে আপনাদের বুঝতে হবে বিক্রয়.com। বিক্রয়.com আবার এখানেই .com আছে না, এখানেই .com। যখন একজন আমি একটা মোবাইল ফোনের বিজ্ঞাপন দিলাম অনলাইনে, তো এটা দেখে অনেক ক্রেতারা আবার সেটা অর্ডার দিল, ওই বিক্রয়.com থেকে অর্ডার দিল। আমিও একজন কনজিউমার, সেও একজন কনজিউমার। এই বিক্রয়.com এখানেই .com এরা কনজিউমার টু কনজিউমার কাছে পণ্য বিক্রি করার একটা সুযোগ করে দিয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম। এটা হচ্ছে C2C। আর C2B হচ্ছে আপনার কনজিউমার টু বিজনেস। G2B হচ্ছে আপনার সরকার থেকে বিজনেস। C2G হচ্ছে আমাদের যে কনজিউমার টু সরকার। এইটা কোথায়? এটা হচ্ছে কৃষি পণ্যের ক্ষেত্রে করা হয় সাধারণত। কৃষি পণ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃষি পণ্য, এই কৃষি পণ্যগুলো ভোক্তাদের থেকে সরকার কিনে নিয়ে যায়, পরে তারা বিক্রি করে। আর G2C হচ্ছে সরকার থেকে কনজিউমার। তো এইটা বেশি আসে, এই যেমন সরকার থেকে কনজিউমার, সরকার থেকে বিজনেস কি করে? সরকার থেকে গ্যাস পানি কিনে নিয়ে যায়, গ্যাস পানি বিদ্যুৎ, বিজনেসটাও কিনে নিয়ে যায়, আবার আমরাও কিনি বিদ্যুৎ গ্যাস পানি। আবার C2B আমরা সময় প্রতিষ্ঠানের কাছে পণ্য বিক্রি করি, সেগুলো হচ্ছে কনজিউমার টু বিজনেস। তবে এই যে এক্সাম্পলগুলো দিচ্ছি এগুলো কিন্তু আসতে পারে। তো প্রশ্নে দেখেন যে এই বিজনেসের ধরন কি হইতে পারে? বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, আবার কনজিউমার টু বিজনেস, আবার হইতে পারে গভর্নমেন্ট টু বিজনেস, গভর্নমেন্ট টু কনজিউমার, আবার হইতে পারে যে এই কনজিউমার টু গভর্নমেন্ট, তারপরে হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট। এই হচ্ছে টোটাল আমাদের ফর্ম, এগুলো হইতে পারে যে ই বিজনেসের ধরন। ঠিক আছে, এছাড়া অন্য কিছু ই বিজনেসের ধরন হতে পারবে না। C2C আরেকবার, আচ্ছা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে বিক্রয়.com। এখানেই .com। দেখা গেছে এখানে আপনার শাহিন এখানে একটা বিজ্ঞাপন দিল যে আমি আমার রিয়েলমি ফোনটা বিক্রি করতে চাই। তো দেখা যাচ্ছে এখানের মধ্যে আবার সাদিয়া নামে একজন ব্যক্তি, তার আবার একটা মোবাইল ফোন দরকার, সে এটা দাম দিয়ে রাখছে সে 41,000 টাকা। তো সে বললো আমি 35,000 টাকা দিব। পরে দামাদামি পর্যায়ে 38,000 টাকা ঠিক হইলো যে শাহিনের থেকে মোবাইল ফোনটা সাদিয়া কিনে নেবে। এখানে শাহিন সেও একজন কনজিউমার, সাদিয়া সে একজন কনজিউমার, অর্থাৎ কনজিউমার টু কনজিউমার। একজন ভোক্তার নিকট আরেকজন ভোক্তা পণ্য কিনে নিয়ে যাচ্ছে এই বিক্রয়.com এখানে .com এর সাহায্যে। এই যে একটা পণ্য যে বা প্রোডাক্ট একজন থেকে একজন আপনার কনজিউমার থেকে আরেকজন কনজিউমার কিনে নিয়ে যাচ্ছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই সরাসরি, এরা হচ্ছে প্ল্যাটফর্ম।
কনজিউমার টু কনজিউমারে সি টু সি প্ল্যাটফর্ম, সরাসরি একজন ক্রেতা আরেকজন ক্রেতা থেকে পণ্য কিনে নিয়ে যায়। ওকে, বুঝতে পারছেন? এত সহজ জিনিস, খুব কঠিন জিনিস ছিল না এটা। আচ্ছা, তারপর হচ্ছে এই যে অনলাইনে বিভিন্ন ধরনের সেবা আছে না, কোন সেবাগুলো কারা দিয়ে থাকে? চালু করা প্রতিষ্ঠান, যেমন বিকাশ। এই বিকাশের সেবাটা কোন প্রতিষ্ঠান চালু করেছিল? ব্র্যাক ব্যাংক 2013 সালের দিকে। আর নগদ, আমরা যে নগদে ব্যবহার করে টাকা পয়সা স্থানান্তর করি, এই নগদ কিন্তু বাংলাদেশের ডাকঘর বা পোস্ট অফিসের সাহায্যে এটা করা হয়েছে। আর রকেটটা দরকার বেশি। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করেছিল রকেট, ডাচ বাংলা ব্যাংক। ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংকের সাহায্যে রকেট সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করেছিল। কিউ কেস চালু করছে জনতা ব্যাংক, এম কেস চালু করছে ইসলামী ব্যাংক, আর এটিএম সর্বপ্রথম এটিএম সেবা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই যে এটিএম এর মাধ্যম কি? এটিএম হচ্ছে আমাদের একটা যন্ত্র যার মাধ্যমে কোনো ব্যক্তির সাহায্য ছাড়াই একজন ক্রেতা বা একজন গ্রাহক সে ওইখান থেকে টাকা উত্তোলন করতে পারে, জমাদান করতে পারে, বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা নিতে পারে। ওই রাস্তার বিভিন্ন ধারে ধারে এটিএম কার্ড বসানো থাকে, এটিএম বুথ বসানো থাকে, সেখান থেকে টাকা তোলা যায়। তো এই যে এটিএম সেবা চালু করছে সর্বপ্রথম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আর সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করছে রকেটের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক। তবে সবচেয়ে জনপ্রিয় কিন্তু ডাচ বাংলা ব্যাংক না, বিকাশ। জনপ্রিয় হচ্ছে বিকাশ পুরো বাংলাদেশে। এম কেস ইসলামী ব্যাংক, আর কিউ কেস জনতা ব্যাংক, এম কেস ইসলামী ব্যাংক। ইসলামের এম আছে, এম কেস এম আছে, বাস। এবার একটু পড়েন, হ্যাঁ, একটা মিনিট পড়েন। সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করেছে কে? রকেট। তবে জনপ্রিয় হচ্ছে বিকাশ। এটিএম চালু করেছে কে? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এটিএম এর পূর্ণরূপ কি? অটোমেটেড টেলার মেশিন। বিকাশে 7,000 টাকা আছে পূজার বকশিস, খুবই ভালো। আচ্ছা, এরপর আমরা একটু স্লাইড থেকে একটু দেখাই যে কোন টপিকস গুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন ই কমার্স সম্পর্কে বললাম যে ই কমার্সের বিষয়টা হচ্ছে আপনার পণ্যদ্রব্য সেবা সামগ্রী ক্রয় বিক্রয় হস্তান্তর বিনিময় কার্যকে ই কমার্স বলা হয়। যেটা বলছি যে অনলাইনে ক্রয় বিক্রয় কার্য পণ্যদ্রব্য সামগ্রী, ই কমার্স। আচ্ছা, এরপরে হচ্ছে ই কমার্সে টাকা প্রেরণ করা হয় কিভাবে? ইএফটি এর মাধ্যমে, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের সাহায্যে টাকা পাঠানো হয়। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, এটার মাধ্যমে কি করা হয়? টাকা দেওয়া হয় অনলাইনে। আচ্ছা, ইপিএস। এরপরে আমাদের লাগবে এই যে এটা লাগবে, সর্বপ্রথম বিজনেস চালু করে কে? amazon.com, ই বিজনেস, amazon.com। আর alibaba.com ই বিজনেস পদ্ধতি হচ্ছে বি2বি। alibaba.com হচ্ছে পাইকারি ব্যবসা করে, পাইকারি, ভোক্তার কাছে বিক্রি করে না, আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে, তারা জনগণের নিকট বিক্রি করে। ওকে, এই বিজনেসের মধ্যে এটা লাগবে, এটা গুরুত্বপূর্ণ যে সর্বপ্রথম হচ্ছে amazon.com ই বিজনেস চালু করেন, আর আলিবাবা ই বিজনেসের পদ্ধতি হচ্ছে বি2বি ধরনের। এগুলো তো দেখাইলামই যে বিজনেস টু বিজনেস, এখানে পাইকারি ব্যবসা বলা হয়। আর বিজনেস টু কনজিউমার, বিক্রয়.com, এখানে .com, এগুলোর এক্সাম্পল। কৃষি পণ্যের ক্ষেত্রে ভোক্তা টু ব্যবসা।
ই বিজনেসের পদ্ধতি, ই বিজনেসের সাথে কি হয়, ওই তো ই বিজনেসের কারণে দেখা যায় সকল কাজ নির্ভুল হয়, দ্রুততার সাথে হয়। এগুলো তো কমন জিনিস, এগুলো নর্মালি রিডিং করলেই পারা যাবে, এগুলো খুব কঠিন জিনিস না। ওই আইসিটি এর পুনরূপটা তো এখানে দেওয়াই আছে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, ওই খরচ হ্রাস পায়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, গতি দক্ষতা বেশি, প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি পায়, এগুলো নর্মাল পারবেন। এগুলো কর্ম, এগুলো সৃজনশীল থাকলে দেওয়া লাগতো, এখন এগুলো নর্মাল ভাবে একটু পড়ে যাবেন দক্ষতা বাড়ানোর জন্য, এগুলো থেকে প্রশ্ন আসবে না, সরাসরি প্রশ্ন আসবে না। ওকে, অনলাইন মার্কেটিং, একটু যেটা বলছি, অনলাইনে আপনার পণ্য সেবা বিক্রয়ের অনলাইন মার্কেটিং বলে, যেখানে ভোক্তার নিকট পণ্য বিক্রয় করলে তাকে অনলাইন সরাসরি মার্কেটিং বলে। আপনার অনলাইনে মার্কেট প্লেস শনাক্ত করতে হবে, কোথায় বাজার গবেষণা করতে হবে, কাস্টমারকে বিজ্ঞাপন দিলে কাস্টমার খুঁজে পাবে, কাস্টমারদের আগ্রহ রুচি এগুলো নিয়ে কাজ করতে হয়। অনলাইনে নিলাম পদ্ধতি, অনলাইন গোষ্ঠী, অনলাইন শপিং। আমরা যে অনলাইনে পণ্য কিনি না, আমরা অনলাইনে শার্ট প্যান্ট ক্রয় করি না, এগুলোকে বলা হয় অনলাইন শপিং। ই টিকিটিং এর সাহায্যে কি করা হয়, হোটেল, বিমান, ট্রেন, বাস এগুলো টিকিট বুক করা হয়। আচ্ছা, অনলাইনের মাধ্যমে যেটা লাগবে। ই মার্কেটিং এর ই বিজনেসের একটা উপশাখা, এটা আগেই বলছি। ই বিজনেস হচ্ছে মূল শাখা, ই বিজনেসের ই মার্কেটিং, ই রিটেইলিং আর ই কমার্স এগুলো থাকে নিচে। আর ই মার্কেটিং এর মূল বিষয় কি, ব্র্যান্ডিং এবং প্রসার, প্রমোশন। মার্কেটিং এর কাজই হচ্ছে প্রমোশন করা, তেমন না অনেক প্রতিষ্ঠান অনলাইনে খালি প্রমোশন দিতে দিতে শেষ করে ফেলে, এটা মার্কেটিং করে, খালি মার্কেটিং করা। হচ্ছে ব্র্যান্ডিং এবং প্রমোশনের কাজ হচ্ছে ই মার্কেটিং এর কাজ। এটা হচ্ছে গ্রাহক সম্পর্কিত, কিভাবে গ্রাহককে আকৃষ্ট করতে হবে, কিভাবে অনলাইনে শিক্ষার দিকে আকৃষ্ট করলে তারা আমাদের কোচিংয়ে ভর্তি হবে, তারা অন্য কোথাও যাবে না, অনলাইনে শুধু সারাক্ষণ মার্কেটিং করতে হবে। এই হচ্ছে আমাদের এই মার্কেটিং এর কাজ, ই মার্কেটিং এর। আর এটা তো জানি 24 ঘন্টা সেবা পাওয়া যায়, এটা তো নর্মাল বিষয় যে বর্তমানে ই মার্কেটিং এর সাহায্যে সারাক্ষণ সেবা পাওয়া যাবে, একদম রাতে 2টা 3টা কোনো কথা নাই, অর্ডার দেওয়া যায়। তারপরে এসএমএসি, সিইও, এগুলো নর্মালি একবার রিডিং করবেন, এগুলো খুব বেশি লাগবে না, একবার রিডিং করলেই হবে, এগুলো থেকে প্রশ্ন হবে না। এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। ই রিটেইলিং, এটা একটু গুরুত্বপূর্ণ। ই রিটেইলিং হলো কোনো মধ্যস্থ ব্যবসায়ী ছাড়াই সরাসরি ইন্টারনেটের মাধ্যমে প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা ক্রয়ের সুযোগ। মানে মাঝখানে কারো সাহায্য নেওয়া হবে না, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, প্রতিষ্ঠান সরাসরি পণ্য গ্রাহকের নিকট বিক্রি করা হচ্ছে ই রিটেইলিং। এটার আরেকটা নাম কি কি দেখেন, ই শপ, ই স্টোর, ইন্টারনেট শপ, ওয়েব শপ, ওয়েব স্টোর, অনলাইন স্টোর, ভার্চুয়াল স্টোর, ই টার্নিং, এগুলো হচ্ছে আমাদের ই রিটেইলিং এর বিভিন্ন নাম, এটা আসতে পারে। এটা হচ্ছে ই কমার্সের একটা বিশেষ রূপ, এর মাধ্যমে গ্রাহকগণ পছন্দের পণ্য কেনার জন্য ইন্টারনেটে মূল্য তালিকাযুক্ত পণ্যগুলো দেখে অর্ডার দেয়, এটা আমরা যেটা করি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করি, এইটুকুই দরকার হতে পারে। ই ব্যাংকিং রাখবে না, এই যে এটা তো পূর্ণরূপ তো দেখাইলাম আগেই। আর ওকে, এরপরে পিনের পূর্ণরূপ তো দেখালাম, আমি পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, 24 ঘন্টা সেবা দিয়ে থাকে, সব সময় 24 ঘন্টায় সেবা দেয়। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের পার্থক্যটা কি, ক্রেডিট কার্ড এখানে ঋণ সুবিধা আছে, কিন্তু ডেবিট কার্ডে ঋণ সুবিধা নাই। কথাটা এরকম বললে বোঝায়, ধরেন আপনার কার্ডে 20,000 টাকা আছে, আপনি 20,000 টাকা পর্যন্তই ক্রয় করতে পারবেন কোনো কিছু, বা টাকা উত্তোলন করতে পারবেন, বা কোথাও পাঠাতে পারবেন। কিন্তু ক্রেডিট কার্ড হলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আপনার লোন নেওয়া যাবে, দেখা গেছে আপনি 22,000 23,000 টাকাও পাবেন, অনেকটা মোবাইল সিমের মতো। ধরেন আপনার মোবাইল সিমের ব্যালেন্স শেষ কথা বলতে বলতে, তখন আপনি হঠাৎ করে ধার নিলেন, ইমার্জেন্সি ব্যালেন্স, পরবর্তী কি হবে, ওই 2.5 টাকা 400 কেটে রাখবে, ঠিক এটা হচ্ছে ক্রেডিট কার্ড। অর্থাৎ মোবাইল সিমে যদি দেখা যায় ঋণ নেওয়ার সুবিধা আছে, ইমার্জেন্সি ব্যালেন্স, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। আর যদি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার সুবিধা নাই, যতটুকু ব্যালেন্স আছে ততটুকু কথা বলা যাবে, সেটা হচ্ছে ডেবিট কার্ড।
এইটুকুই পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, এটিএম। বাংলাদেশের সর্বপ্রথম এটিএম কার্ড সেবা চালু করে কে? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সর্বপ্রথম এটিএম কার্ড চালু করে। এটা 24 ঘন্টা সেবা দেওয়া যায়, এটা কোনো আসলে একই কথা বারবার। মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং হচ্ছে কেওয়াইসি, নো ইওর কাস্টমার। আপনি যদি ব্যাংকে হিসাব খুলতে চান, আপনার সম্পর্কে তথ্য জানতে হবে। কেওয়াইসি ফর্মের মাধ্যমে একজন গ্রাহকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, আইডি কার্ড সব কিছু সম্পর্কে জানে। কেওয়াইসি, নো ইউর কাস্টমার, এটা পূরণ করা বাধ্যতামূলক হচ্ছে আপনার মানি লন্ডারিং আইন অনুযায়ী। মানি লন্ডারিং আইন অনুযায়ী কেওয়াইসি ফর্ম পূরণ করতে হয়। কেন? কারণ কোনো গ্রাহক যেন অবৈধ বা ভুয়া লেনদেন খুলে, মানে ভুয়া হিসাব খুলে টাকা পয়সা লেনদেন করতে না পারে, এই জন্য কেওয়াইসি ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। আর মোবাইল ব্যাংকিং তো বুঝলাম, বিকাশ, রকেট, এগুলো হচ্ছে মোবাইল ব্যাংকিং। ওকে, ওকে, শেষ শেষ, ওইটা শেষ, নতুন অধ্যায় এটা। এবার আসি নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে। হ্যাঁ, আবার কবে থেকে শুরু হবে জানিয়ে দিব আমরা। মূল্যবোধ, এটা হচ্ছে একটা ভালো মন্দ, উচিত অনুচিত বোধ। অনুচিত একটা বোধ, এটা সমাজে দীর্ঘদিন থাকার ফলে গড়ে ওঠে। গড়ে ওঠা একটা মাপকাঠি, ঠিক আছে। এটা আমাদের মূল্যবোধটা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, চিন্তা, নীতি, রীতি, এগুলোর মাধ্যমে গড়ে ওঠে। এটা হচ্ছে মূল্যবোধ, বিবেক, এর মাধ্যমে গড়ে ওঠে। যে আমার বিবেক অনুযায়ী চিন্তা করবে, মূল্যবোধ গড়ে ওঠে বিবেক দ্বারা। আর এটা প্রকাশ হয় আচরণের মাধ্যমে, প্রকাশ পায় আচরণের মাধ্যমে প্রকাশ পায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা মূল্যবোধ, বিষয়টা আচরণের মাধ্যমে প্রকাশ পায়। এখন এক এক সমাজে মূল্যবোধ এক এক রকম। এটা সমাজে সমাজে ভিন্ন হতে পারে, সমাজে ভিন্ন থাকে। বিভিন্ন সমাজে বিভিন্ন রকম থাকতে পারে মূল্যবোধটা। যেমন দেখা গেছে মারুফ স্যার, আমির স্যার, সম্রাট স্যার, এরা চিন্তা করলো যে তারা বিবাহিত মানুষ, তারা আসলে বিয়ের পরে কোনো মেয়ের সাথে কথা বলা, তারা চিন্তা করলো যে এটা তো আসলে ঠিক না, আমাদের বিবেকে বাধা দেয়। অন্যদিকে শহীদ স্যার চিন্তা করতেছে, আমাদের শহীদ স্যার, মীর জাহিদ স্যার চিন্তা করতেছে, না, 10টা 12টা মেয়ের সাথে কথা বলা কোনো সমস্যা নাই। তাদের কাছে তাদের মূল্যবোধ চিন্তা করতেছে
কারণ আমরা অবিবাহিত মানুষ, এটা কোনো বিষয় না। আমি 10 জন মানুষের সাথে কথা বলতে পারবো, 12 জন মানুষের সাথে কথা বলতে পারবো। তাই তারা চিন্তা করতেছে যে না, আমাদের বিবেক আমাদের বিবেক এটা বাধা দিচ্ছে। তা তার মূল্যবোধ, তাদের মূল্যবোধ সমান হবে? এক হবে না, এটা ভিন্ন রকম হয়। মূল্যবোধটা ভিন্ন। কারণ আমাদের সমাজে আপনি এই যে আমির স্যার যদি বা মারুফ স্যার, এখন দেখা গেছে মারুফ স্যার কোন একটা মেয়ের সাথে কথা বলতেছে, না নাম নাম সাদিয়া। এখন সবাই সমাজের মানুষ এটা, তার সমাজ এটা মেনে নিবে না। কি মারুফ স্যার, সে না বিবাহিত, সে কিভাবে একটা মেয়ের সাথে কথা বলে, সে কিভাবে একটা মেয়ের সাথে সম্পর্ক করে, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু দেখা গেছে একই সাথে আমাদের শহীদ স্যার দেখা গেছে মিম, ডিম, তারপরে হচ্ছে আহ আহ সানজিদা, সবার সাথে কথা বলছে, এটা কোনো বিষয় না। তো শহীদ স্যার অবিবাহিত মানুষ, এখানে সে কথা বলতেই পারে, তার বিবেক বোধ তাকে বাধা দিচ্ছে না। তার কাছে মনে হচ্ছে এটা ঠিক, তার সমাজ, কারণ আমি তো সিঙ্গেল মানুষ, আমি কথা বলবো, কি সমস্যা? তা মানুষও কিছু মনে করতেছে না। তা আমাদের সমাজে, আমাদের সমাজে আপনার এই মূল্যবোধটা ভিন্ন রকম থাকে, ঠিক আছে? তবে তার মানে ব্যবসার ক্ষেত্রেও একই রকম। ব্যবসার ক্ষেত্রে আপনার যে একটা বোধ, ভালো মন্দ, উচিত অনুচিত, এগুলো যে একটা বোধ, এইটাকে আমরা বলবো ব্যবসায় মূল্যবোধ। মূল্যবোধ এটা দেখা গেছে আমাদের, দেখা যাচ্ছে যারা মানে গারো চাকমা, এরা কিন্তু দেখা যায় তারা সাপ কুমির খাইতে পারে, আমরা তাদেরকে খাওয়া সম্ভব হয় না, বা আমরা আমাদের সমাজ ধর্মীয় রীতিনীতি বাধা দেয়, তো এটা ভিন্ন রকম হতে পারে। আবার নৈতিকতা সব জায়গায় সেম। নৈতিকতা আমার সমাজ যেটা বলছে উচিত সেটা আমি করব বা গ্রহণ করব, যেটা বোঝাই গ্রহণ করব। যেটা বলছে অনুচিত, করা উচিত না, সেটা আমি বর্জন করব। এটা হচ্ছে নৈতিকতা। তাহলে মূল্যবোধ যেমন হবে, নৈতিকতা কিন্তু ওই রকম হবে। ওজনে কম দেওয়া, মিথ্যা কথা বলা, কাউকে ঠকানো, এটা কোনো সমাজই গ্রহণ করে না। এগুলো আসলে অনুচিত কাজ, এই জন্য ওই কাজগুলো আমরা করব না। অর্থাৎ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে কাজগুলো করা উচিত সেগুলো করা, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যেসব কাজগুলো করা উচিত না সেগুলো থেকে বিরত থাকা হচ্ছে ব্যবসায় নৈতিকতা, ঠিক আছে? মূল্যবোধ যেমন হবে, এটা হচ্ছে মূল শাখা, মূল্যবোধটা ভিতরের শাখা, বিবেকের বিষয়টা, আমাদের নৈতিকতা তেমনই হবে। ওকে, একটু টপিকস থেকে দেখাচ্ছি যে কোনো কিছু সম্পর্কে ভালো মন্দ, উচিত অনুচিত সম্পর্কিত বোধ, এটাকে আমরা বলি মূল্যবোধ। আর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে ভালো মন্দ উচিত অনুচিত সম্পর্কিত বোধ, সেটা ব্যবসায় মূল্যবোধ। তো ব্যবসার ক্ষেত্রে কি করা উচিত না, আমি জানি যে ওজনে কম দেওয়া ঠিক না, মাপে, আবার হচ্ছে নষ্ট পণ্য ভেজাল পণ্য বিক্রি করব না, বাসি পণ্য বিক্রি করব না, দাম বেশি রাখবো না, কৃত্রিম সংকট সৃষ্টি করব না। এগুলো ব্যবসায় নৈতিকতা, ব্যবসায় মূল্যবোধ। সমাজের ক্ষেত্রে ভালো মন্দ, ভালোকে মেনে চলা এবং গ্রহণ করা এবং মন্দকে বর্জন করা হচ্ছে নৈতিকতা। মূল্যবোধ নৈতিকতা সম্পর্কে ধারণা আছে সবার, কোথা থেকে আসছে, কিভাবে আসছে? ওকে, একটু বুঝাই। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানগুলো সমাজের মানুষের কাছে পণ্যদ্রব্য বিক্রি করে মুনাফা অর্জন করে, এই জন্য সমাজের মানুষের প্রতি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর একটা দায়িত্ব থাকে, যেটাকে আমরা বলি CSR, অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে আমাদের
সামাজিক দায়বদ্ধতা, ব্যবসার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা, এটা এমসিকিউটা পরীক্ষায় অনেক সময় আসে। ব্যবসার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা এটা বিভিন্ন পক্ষের প্রতি আছে, যেমন হচ্ছে কিছু আছে সরকারের প্রতি দায়িত্ব, কিছু আছে ভোক্তাদের প্রতি দায়িত্ব, কিছু আছে শ্রমিকদের প্রতি দায়িত্ব, আবার সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব আছে। এগুলো কেন পালন করবে, কেন তারা এই দায়িত্ব পালন করবে? এতে প্রথমত সুনাম বাড়ে, সুনাম বৃদ্ধি পায়, তারপর দেখা যাচ্ছে প্রতিযোগিতার সামর্থ্য বাড়ে। প্রতিযোগিতার সামর্থ্য বাড়ে, আবার সম্পর্কের উন্নয়ন হয়। এজন্য আমাদের সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক দায়িত্ব পালন করা উচিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো, ঠিক আছে, দীর্ঘদিন টিকে থাকার জন্য। এই যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং আমাদের সিএসআর নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে ভূমিকা রাখে। কারণ ক্ষতিকর ফরমালিন ব্যবহার করা হয় কেন? পণ্যের পচন রোধ করার জন্য। ফরমালিন অল্প মাত্রায় ব্যবহার করা যেতে পারে, তবে বেশি মাত্রায় ব্যবহার করলে সেটা আমাদের খাদ্যের গুণাগুণ নষ্ট করে দেয়। খাদ্য সংরক্ষক গুলো হচ্ছে ফরমালিন, ইস্ট, ভিনেগার, এগুলো হচ্ছে খাদ্য সংরক্ষক, কিন্তু কালটার না, কিন্তু কালটার কোনো খাদ্য সংরক্ষক নয়। কারণ কালটার হচ্ছে আপনার ওই যে আমের গোড়ায়, গাছের গোড়ায় দেওয়া হয় নতুন তাজা আম, তাজা ইয়া হওয়ার জন্য, আমের পাতা হওয়ার জন্য। এটা হচ্ছে কোনো আপনার খাদ্য সংরক্ষক নয়। এটা এমসিকিউতে আসছে তো এই জন্য দেখাই দিলাম। ক্ষতিকর কার্বোহাইড্রেট ব্যবহার করা হয় ফল পাকাতে, যেমন যে পাকা পেঁপে, কলা কার্বোহাইড্রেট দিয়ে পাকানো হয়, এটা খাইলে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। ওকে, এই কয়েকটা জিনিস লাগবে। পরিবেশ সংরক্ষণ আইন 1995 সাল, এটা দরকার। পরিবেশ সংরক্ষণ বিধিমালাটা 2 বছর পরে 97 সাল। আর দেউলিয়া আইন 97 সাল, এটা একবার আসছিল, খুব গুরুত্বপূর্ণ, এত মুখস্থ রাখা যায় না। আরেকটা লিখবে লাস্ট, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006, এইটুকুই দেখলেই হবে। ধূমপান করা যাবে না, এগুলো হচ্ছে 2005 সালের আইন, কিন্তু এগুলো আসলে কেউ মানে না, যদিও এই আইনগুলো কেউ মানে না। সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এগুলো কেন করা হয়? যে আমাদের কয়েকদিন আগে বন্যা হয়েছে, বন্যায় বিভিন্ন প্ল্যাটফর্ম সাহায্য করেছে, এটা তাদের সুনামের বৃদ্ধি পাইছে, এটা সম্পর্কের উন্নয়ন হয়েছে, তারা দেখা গেছে প্রতিযোগিতায় কিছুটা এগিয়ে গিয়েছে এবং দীর্ঘকালীন টিকে থাকবে। দেখা যাচ্ছে অনলাইনে তাদের একটা মার্কেট প্লেস দখল হবে, এই উদ্দেশ্যে অনেকে গিয়েছে। কয়জনই বা গিয়েছে ওইখানে যে একদম দিল থেকে সাহায্য করার জন্য, কোনো প্রকার পাবলিসিটি করার জন্য না, এরকম খুব কমই পাবেন। ওকে, ধূমপান যে আইন দিছে সেও টুস করে খেয়ে আছে। আচ্ছা, ওকে, আমরা একটু এমসিকিউ করি। হ্যাঁ, এমসিকিউ একটু করি সমাধান, তাহলে একটু সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, আজকে কোনো উত্তর থাকবে না, বলেন এটা উত্তর কি হবে? দেখা যায় কিছু। ওকে, দেখা যায়। এই বিজনেসের নিচের কোন মডেলে একজন ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রি করে? একজন ভোক্তার সাথে আরেকজন ভোক্তার সরাসরি বিক্রি হয়, যেটা আমরা করছিলাম একটুকে বুঝাইছিলাম যে বিক্রয়.com, এখানেই .com,
এটা করে থাকে, ভোক্তা থেকে ভোক্তা মানে সি টু সি। কি ব্যাপার, অনেকে উত্তর ভুল দিতেছেন, এটা কারণ কি? এটা তো কঠিন প্রশ্ন ছিল না। কনজিউমার টু কনজিউমার না, কনজিউমার টু কনজিউমার, এটা সি টু সি। ওকে, তারপর MICR এর পূর্ণরূপ কি? এটা উত্তর কি হবে বলেন? ম্যানেজারিয়াল আইডেন্টিটি কন্ট্রোল রিকগনিশন, ম্যাগনেটিক ইনপুট কন্ট্রোল রিকগনিশন, ম্যানেজারিয়াল ইনপুট কন্ট্রোল রিকগনিশন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, কোনটা হবে উত্তর? ইয়েস, এটা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ওকে, যারা যারা পারছেন তাদেরটা হইছে। তারপর এটা কি হবে? নিচের কোন ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম কিউ ক্যাশ চালু করে? আমরা জানি ইসলামী ব্যাংক এম ক্যাশ চালু করে, ইসলামী ব্যাংক এম ক্যাশ। তাহলে কিউ ক্যাশ কোন ব্যাংক চালু করে? ওকে, জনতা ব্যাংক লিমিটেড কিউ ক্যাশ, কিউ ক্যাশ সেবা চালু করে। এগুলো কিন্তু ঢাকা বোর্ডে কিন্তু আসে নাই, সত্যি কথা। এগুলো থেকে ঢাকা বোর্ডে প্রশ্ন তেমন হয় না, আপনার অন্যান্য ভার্সিটিতে প্রশ্ন হয়, ঠিক আছে? ওকে, তারপর সুইফট কি? সুইফট হচ্ছে একটা দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটা হচ্ছে একটা পুরো বিশ্বব্যাপী অর্থ স্থানান্তরের একটা পরিশোধ করার প্রক্রিয়া। এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর করার ক্ষেত্রে সুইফট পদ্ধতি ব্যবহার করা হয়। ইয়েস, এটা একটা পরিশোধ পদ্ধতি, অর্থ পরিশোধ, হ্যাঁ, অর্থ স্থানান্তর করা হয় এর সাহায্যে। ওকে, এরপর এটা একবার দিছি, আর লাগবে না। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, এটাই, এটা আসছে বেশিরভাগ এই জন্য। নিচের কোনটি অনলাইন ব্যাংকিং এর উদাহরণ? মানে কোনটা অনলাইন ব্যাংকিং এ করা হয়? ব্যাংকের আজ্ঞাপত্র, পে অর্ডার। শুনেন, ব্যাংকের আজ্ঞাপত্র হচ্ছে ব্যাংক ড্রাফট। এটা আপনি এক ব্যাংক থেকে নিয়ে অন্য ব্যাংকে, অন্য শাখায় ভাঙাইতে পারবেন। এটা হচ্ছে টাকা, যেমন আমি ঢাকা থেকে যাচ্ছি কুমিল্লায় গিয়ে টাকা উত্তোলন করব, কিন্তু নগদে 50,000 টাকা নিয়ে বা 50 লাখ টাকা নিয়ে যাওয়ার রিস্ক। এই জন্য আমি এই ঢাকার শাখায় জমা দিলাম, আমাকে একটা ব্যাংক ড্রাফট দিল, কুমিল্লায় যাওয়ার পরে সেখান থেকে উত্তোলন করলাম, এটা হচ্ছে ব্যাংক আজ্ঞাপত্র। এবার আসে পে অর্ডার। ধরেন আমি, আমার টাকাটা এখন লাগবে না, 6 মাস পরে দরকার, তো আমি খিলগাঁও শাখা থেকে 6 লাখ টাকা রাইখে আসলাম, 6 মাস পরে 6 লাখ টাকা উত্তোলন করে নিয়ে আসবো পে অর্ডার জমা দিয়ে। এটা হচ্ছে পে অর্ডার, ওই শাখা থেকে নিতে হবে। আর ভ্রাম্যমাণ নোট, এটা হলো আপনার হচ্ছে এই ভ্রাম্যমাণ নোট বা চেক হবে, ভ্রাম্যমাণ চেক। এই যে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন জায়গায়, এই আপনি বিদেশে ভ্রমণ করবেন, ভ্রমণকারী চেক যেটা ব্যবহার করা হয়, বা হচ্ছে যে এই আপনার ওই শাখার মাধ্যমে করা হবে, কিন্তু এগুলো অনলাইনের সাথে সম্পর্কিত নয়, এগুলো অনলাইনের সাথে সম্পর্কিত নয়। অনলাইন ব্যাংকিং সাথে সম্পর্কিত হচ্ছে SMS ব্যাংকিং, কারণ অনলাইনে টাকা পয়সা লেনদেন হওয়ার পরে সাথে সাথে আপনার মোবাইলে একটা SMS চলে আসবে, একটা SMS চলে আসবে।
সেটা হচ্ছে এই এসএমএস ব্যাংকিংটা হচ্ছে অনলাইন ব্যাংকিং এর সাথে উদাহরণ। এরপরে আসি, বাংলাদেশে সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে কোন ব্যাংক? বাংলাদেশে সর্বপ্রথম এটিএম কার্ড কোনটা করে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এটা একটু মানে ভালো করে দেখেন, কারণ এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে? আমাদের 1993 সালের দিকে এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এটিএম কার্ড সেবা চালু করেন। যদি তারিখ আসে না যদিও, তবে একটু দেখাই দিলাম। তারপর কোনটি আধুনিক ব্যাংকিং এর কাজ নয়? গ্রাহকদের ঋণ সরবরাহ করা, গ্রাহকদের জন্য নিশ্চয়তা প্রদান করা, গ্রাহকদের জন্য পণ্য ক্রয় করা, গ্রাহকদের উপদেশ প্রদান করা। শোনেন, গ্রাহকদের জন্য পণ্য ক্রয় করা এই কাজটা কখনো করে থাকে না, আধুনিক ব্যাংকিং এর কাজ নয়। তবে গ্রাহকদেরকে ঋণ সরবরাহ করা এটা একটা কাজ। গ্রাহকদের জন্য নিশ্চয়তা প্রদান করা, ওই যে অনেক সময় না তাদের নিশ্চয়তা দেয়, গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি, যে ও না দিতে বলে আমি দিব, টেনশনের কিছু নাই, আপনি ওর সাথে লেনদেন করেন। গ্রাহকদের উপদেশ প্রদান করা, যে কিভাবে কি করতে হবে এই সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে, এগুলো করা আধুনিক ব্যাংকিং এর কাজ, কিন্তু এটা করা নয়। এটিএম এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কি সুবিধা দিচ্ছে? এটিএম এর মাধ্যমে দিন রাত যে কোনো সময় অর্থ উত্তোলন, এটা তো হয়। দিন রাত যে কোনো সময় অর্থ জমা দান, তাও হয়। দিন রাত যে কোনো সময় ব্যাংক হিসাবে স্থিতি উত্তোলন, হ্যাঁ সবই হয়, সবগুলো এটাই। এটা সহজ প্রশ্ন ছিল যে এটিএম কার্ডের মাধ্যমে 24 ঘন্টা সেবা পেয়ে থাকি, 24 ঘন্টা সেবা পাওয়া যায় এটিএম কার্ডের মাধ্যমে। এটিএম কার্ডের মাধ্যমে, এটিএম বুথের মাধ্যমে করা যায়। হ্যাঁ, আচ্ছা, কঠিন প্রশ্ন দেখি কয়েকটা আছে কিনা যেগুলো আসলে আপনারা পারবেন না বা বুঝাই দিতে হবে। এই যে এটা পারবেন না, এটা কি কি পারেন নাকি কেউ দেখেন তো? ওয়েস্টার্ন ইউনিয়ন কোন ধরনের ব্যবসা? বাইং হাউস ব্যবসা, ক্ষুদ্র ঋণ ব্যবসা, মোবাইল সার্ভিসিং, অর্থ স্থানান্তর। এটা কে বলতে পারবেন দেখি? উত্তর না জানা বলবেন। বিকাশের নাম তো সবাই শুনছেন। বিকাশ আমাদের যারা বিদেশ আছে অর্থ পাঠায়, এই ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিকাশ অ্যাপসে দিয়ে আপনার টাকা পাঠানোর কাজ করে হচ্ছে এই ওয়েস্টার্ন ইউনিয়ন, ঠিক আছে? বিদেশ থেকে অর্থ পাঠানোর কাজটা করে হচ্ছে আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপস। বিকাশের মাধ্যমে একটা ইয়া আছে আলাদা, একটা আমাদের ওয়েস্টার্ন ইউনিয়নের যে একটা সার্ভিস আছে, সেবা আছে, ওই সেবা থেকে আমরা টাকা উত্তোলন করতে পারি। অর্থাৎ অর্থ স্থানান্তরে ওয়েস্টার্ন ব্যাংক কাজ করে থাকে। এটা উত্তর হবে, অর্থ স্থানান্তরের ক্ষেত্রে ওয়েস্টার্ন ইউনিয়ন এটা কাজ করে থাকে, ঠিক আছে? হুম, এটা অর্থ স্থানান্তর প্রক্রিয়া, বিকাশের সাথে কাজ করে। ই কমার্স লেনদেনের অধীনে বিক্রেতা এবং ক্রেতা উভয় ব্যবসা প্রতিষ্ঠান, যেটা করে থাকে আপনার আলিবাবারা। তাহলে এটা কোনটা হবে বলেন তো? বি টু বি, বি টু সি, বি টু সি টু বি, সি টু সি। ই কমার্সের লেনদেনের অধীনে বিক্রেতা ক্রেতা উভয় ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ বিজনেস টু বিজনেস। ওকে, বি টু বি, উত্তর হবে এ, বি টু বি।
আইবিএম এর পূর্ণরূপ কি এটা বলেন দেখি, আইবিএম এর পূর্ণরূপটা কি? বি টু বি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন, আইবিএম। উত্তর হচ্ছে এ, রাইট। অঙ্কে উত্তর দিয়েছেন। তারপর ব্যাংক ওভারড্রাফট অর্থ স্থানান্তরের একটি ড্যাশ ভালো উৎস, স্বল্পমেয়াদী উৎস, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, স্বল্প মধ্যমেয়াদী। ব্যাংক ওভারড্রাফট মানে বুঝেন তো, ওভারড্রাফট, ড্রাফট, এটা হচ্ছে আমাদের ব্যাংক জমাতিরিক্ত। এটা কোন ধরনের উৎস? স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, স্বল্প মধ্যমেয়াদী। এটা অনেকেই পারবেন, কারণ অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়ছেন, যে চলতি দায়ের মধ্যে পড়ছেন না, ব্যাংক ওভারড্রাফট চলতি দায়ের মধ্যে, সেটা। ওকে, তাহলে এটা উত্তর হচ্ছে কি? স্বল্প মেয়াদি। উত্তর হবে স্বল্প মেয়াদি। সুইফট কোন ধরনের বিষয় সংশ্লিষ্ট? এটা বইয়ে ভুল দেওয়া ছিল, ঠিক আছে, এটা বইয়ে ভুল দেওয়া ছিল, অনেক দেখলাম উত্তর দেওয়া ছিল ব্যবস্থাপনা নিরীক্ষা, কিন্তু এটা না, উত্তর হচ্ছে এটা অর্থ স্থানান্তর। সুইফট হচ্ছে অর্থ স্থানান্তরের সাহায্যে কাজ করে, এটা অর্থ স্থানান্তর পৃথিবীব্যাপী। আচ্ছা, এরপরে দেখি আমরা এটা, এই বিজনেসের ধরন নয় কোনটা বলেন? এখানের মধ্যে কোনটা হবে না? বি টু বি, সি টু সি, সি টু বি, সি টু সি, পি টু পি, কোনটা নাই? এই বিজনেসের মধ্যে কোনটা নাই? হুম, এই যে পি টু পি, এটা বলতে কিছু নাই, পিপল টু পিপল নাই। ওকে, ভেরি গুড। ই কমার্সের অংশ কি? ই কমার্স কিসের অংশ? শিল্পের অংশ, কারবারের অংশ, সেবার অংশ, সামাজিক ব্যবসায়ের অংশ। ই কমার্স কিসের অংশ বলেন তো? জি জি, হ্যাঁ হ্যাঁ, ঢুকেছে ঢুকেছে। হ্যাঁ, পেয়েছি 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 পেয়েছি। হ্যাঁ, ওকে। তো এটা হবে কারবারের একটা অংশ, ই কমার্স। উত্তর হবে কারবার, সেবার না, কারবারের একটা অংশ। সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত বিষয় কোনটি, এটা একটু বলেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভোক্তা সম্পর্কিত বিষয় কোনটা? সম্পূর্ণ ই রিটেলিং হচ্ছে ভোক্তা সম্পর্কিত একটা বিষয়, ই রিটেলিং। সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত বিষয়টা হচ্ছে ই রিটেলিং, সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয়। ভোক্তার নিকট পণ্য বিক্রয়।
ইলেকট্রনিক ব্যাংকিং এ পিন শব্দের পূর্ণরূপ কি? পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পিন, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, সংক্ষেপে বলা হয় পিন। কোনটা বানানটা ভুল, পার্সোনেল না পার্সোনাল এটা। কোন সুবিধাটি ক্রেডিট কার্ডে দেয় কিন্তু ডেবিট কার্ড দেয় না? এটা কোন সুবিধা? কোন সুবিধাটি ক্রেডিট কার্ডে পাওয়া যায় কিন্তু ডেবিট কার্ডে পাওয়া যায় না? দেখি একটু বলেন। আসলে এটা ভুল হয়ে গেছে, বুঝতে পারছেন? ঋণ সুবিধা, কারণ ক্রেডিট কার্ড থেকে ঋণ নেওয়ার সুবিধা পাবেন, ডেবিট কার্ডে ঋণের সুবিধা পাওয়া যায় না। হ্যাঁ, বাংলাদেশে প্রচলিত বিকাশ ব্যাংকিং এর সেবা কোন ব্যাংক সৃষ্টি করছে? বিকাশ। বিকাশের সাথে মিল আছে ব্র্যাক ব্যাংকের, উত্তর হবে ব্র্যাক ব্যাংক। 2013 সালে বিকাশ ব্র্যাক ব্যাংক সেবা দিয়ে থাকে। আমরা 2013 সাল থেকে শুরু করেছে তারা মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আসি ই ব্যাংকিং দৈনিক কত ঘন্টা সেবা দেয়? এটা তো একদম সিম্পল, 24 ঘন্টা সেবা দিয়ে থাকে, এগুলো নিজেরাই পারবেন, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। এটা বলেন, অনলাইনে মূল্য পরিশোধ করাকে কি বলে? অনলাইনে মূল্য পরিশোধ, অনলাইন পেমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, বিকাশ, ইলেকট্রনিক ইন্টারনেট পেমেন্ট সিস্টেম। এইটা উত্তর হবে কি? ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, বি এটা। ব্যবসা কোন বিষয়ের অন্তর্ভুক্ত? ব্যবসা হচ্ছে আমাদের একটা সমাজ বিজ্ঞান, সামাজিক প্রতিষ্ঠান। এটা কোন বিষয়ের অন্তর্ভুক্ত বলেন তো? এটা উত্তর কি হবে? সমাজ বিজ্ঞান। উত্তর হচ্ছে ব্যবসা হচ্ছে একটা কোন বিষয়ের অন্তর্ভুক্ত? সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত, সামাজিক প্রতিষ্ঠান ব্যবসা। ব্যবসা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ভালো মন্দ, উচিত অনুচিত সম্পর্কিত বোধ বা উপলব্ধিকে কি বলে? বলেন তো দেখি, এটা কে বলতে পারেন? যেহেতু ব্যবসায়ের ক্ষেত্রে বলছে, এই জন্য ব্যবসায় মূল্যবোধ। বর্তমানে বাংলাদেশে প্রচলিত পরিবেশ সংরক্ষণ আইন কত সাল? পরিবেশ সংরক্ষণ আইন এটা একটু বলেন। পরিবেশ সংরক্ষণ আইন 1995 সালের পরিবেশ সংরক্ষণ আইন, এটা দেউলিয়া আইন। আর ধূমপান আইন কত সাল? ধূমপান করা যাবে না 5 সালের আইন অনুযায়ী। এগুলোকে আর মানে না মানুষ, যদিও এখন ধূমপান আইনটা মনে রাখবেন 5 সালের আইন, কিন্তু মনে কেউ মানে না এগুলা। আচ্ছা, সরকারের প্রতি ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কোনটা? যেটা সরকারের প্রতি করা হয়, পরিবেশ সংরক্ষণ, মুনাফা প্রদান, সেতু নির্মাণ, কর প্রদান, কোনটা হবে? সরকারের প্রতি, হ্যাঁ, সরকারের প্রতি দায়িত্ব।
প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের সরকারের প্রতি কিছু দায়িত্ব আছে। যেমন কয়েকটা উদাহরণ বলছে যে সরকারের কাজে সহায়তা করা, সরকারকে তোমার হচ্ছে আপনার এই বেকার সমস্যার উন্নয়নে সহায়তা করা, আরো এখানে একটা আছে। উত্তর হবে নিয়মিত কর প্রদান করা, সরকারের আদেশ উপদেশ মেনে চলা, অবৈধ কাজ না করা। ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ মাধ্যমে কাদের প্রতি দায়িত্ব পালন করা হয়? ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ, নতুন পণ্য আসলে জানানো, মানসম্মত পণ্য দেওয়া, কোন পক্ষের প্রতি দায়িত্ব বলেন তো? সরকারের প্রতি, ক্রেতা ও ভোক্তাদের প্রতি, বিনিয়োগকারীদের প্রতি, নিরীক্ষকদের প্রতি? হ্যাঁ, এটা হচ্ছে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব। তাদেরকে অবশ্যই ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য দেওয়া। ঠিক আছে, তারপর এটা দেখি আমরা, মূল্যবোধ কি? এটা একটা আছে, বলেন তো দেখি। দীর্ঘদিনের ধ্যান ধারণা, ভালো মন্দ উচিত অনুচিত বোধ, ব্যক্তিগত ভেদে মানুষের আচরণ, মানুষের যে কোনো উপলব্ধি, কোনটা হবে? নিচে কোনটা মূল্যবোধ? অনেকেই কনফিউজড হয়ে যাবেন এটা, কারণ অনেকগুলো মিলে তো এই জন্য। পারছেন অনেকেই। এ দিছে দীর্ঘদিনের ধ্যান ধারণা, আসলে একদম বেশি অ্যাকচুয়াল উত্তর হচ্ছে প্রপার অ্যান্সার এটা। ভালো মন্দ উচিত অনুচিত বোধ, এটা হচ্ছে মূল্যবোধ। ঠিক আছে, হ্যাঁ, এটা গড়ে ওঠে দীর্ঘদিনের ধ্যান ধারণা থেকে। ব্যক্তিভেদে মানুষের আচরণটা ভিন্ন হয়, আচরণ প্রভাবিত হয়, মানুষের যে কোনো উপলব্ধি এগুলো। তবে ভালো মন্দ উচিত অনুচিত বোধ, এটা হচ্ছে অ্যাকচুয়াল উত্তর। ওকে, আর 5 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে। তারপরে সুশৃঙ্খল ও নিরাপদ কর্মপরিবেশ কাদের পক্ষের প্রতি দায়িত্ব? এটা সুশৃঙ্খল এবং নিরাপদ কর্মপরিবেশ, তাছাড়া ঠিকমতো বেতনাদি দেওয়া, তারপরে উত্তম ব্যবহার করা, বোনাসের ব্যবস্থা করা, চাকরির নিরাপত্তা বিধান করা, কোন পক্ষের প্রতি দায়িত্ব? সরকার, সরবরাহকারী, ক্রেতা, শ্রমিক? নিঃসন্দেহে শ্রমিকদের প্রতি দায়িত্ব। যারা শ্রমিক তাদের সাথে উত্তম ব্যবহার করা উচিত, তাদেরকে নিয়মিত বেতন বোনাস দেওয়া উচিত, চাকরির নিরাপত্তা দেওয়া উচিত। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতাকে কি বলা হয় একটু বলেন তো? এসিআর, বিএসিএইচ, সিএসআর, বিইএফটিএন? নিঃসন্দেহে এটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রথমত সুনাম অর্জন করে। ওকে, আজান দিয়ে দিচ্ছে, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন কোনটা? নিঃসন্দেহে পরিবেশ সংরক্ষণ আইন। বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় পরিবেশ সংরক্ষণ আইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গঠন সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব? এটা একটু বলেন তো, একটু মেধা দিয়ে ভাইয়া বলেন। এলাকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্কুল, কলেজ, বৃত্তিদের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কোন পক্ষের প্রতি দায়িত্ব? ক্রেতাদের প্রতি, শ্রমিকদের প্রতি, সাধারণ সম্প্রদায়ের প্রতি, শ্রমিকদের প্রতি? দুটা শ্রমিক কর্মী দুইবার এসে পড়ছে। নিঃসন্দেহে সাধারণ সম্প্রদায়, যেমন বন্যায় দুর্যোগে পাশে দাঁড়ানো, মসজিদ, হাসপাতাল প্রতিষ্ঠা করা, এগুলো হচ্ছে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব। সরবরাহকারীদের যথাসময়ে মূল্য প্রদান করা কোনটির সাথে সম্পর্কিত? অবশ্যই সরবরাহকারীদের যথাসময়ে মূল্য পরিশোধ করবেন, এটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। কাদের প্রতি? এটা হচ্ছে আমাদের পাওনাদার ও বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব, পাওনাদারদের প্রতি দায়িত্ব, যে
তাদেরকে কাঁচামালের মূল্য যথাসময়ে এবং ন্যায্য মূল্য দেওয়া সরবরাহকারীদের প্রতি দায়িত্ব। ইথিক্স শব্দটি আমাদের গ্রিক শব্দ থেকে এসেছে ইথোস। ইথিক্স শব্দটি মনে মুখস্থ করেন, এটা গ্রিক শব্দ ইথোস থেকে এসেছে, ইথোস, যেটা নৈতিকতার বিষয়টা। ঠিক আছে, তারপরে আছে কি মূল্যবোধ কোনটির সাথে সম্পর্কযুক্ত? নিয়মানুবর্তিতা, আস্থা, ন্যায়বোধ, সংকল্প, কোনটা হবে বলেন? এটা একটু বলেন কোনটা হবে। মূল্যবোধ কিসের সাথে সম্পর্কিত? ন্যায়বোধের সাথে সম্পর্কিত, ন্যায়বোধ, ইয়েস। তারপর চাহিদা ও যোগানে সমতা বিধান কোন শ্রেণীর প্রতি দায়িত্ব? সামাজিক দায়িত্ব। যেমন চাহিদা যেমন থাকবে, যোগানও সেরকম থাকতে হবে। দুটার মধ্যে কাদের প্রতি? সরবরাহকারীর প্রতি, ভোক্তার প্রতি, সমাজের প্রতি, সরকারের প্রতি। চাহিদা ও যোগানের সমতা বিধান। চাহিদা যদি থাকে 200 কেজি, যোগান থাকতে হবে 200 কেজি। এটা কোদের প্রতি দায়িত্ব? সরবরাহকারী, ভোক্তা, সমাজ, সরকার। এটা অনেকেই বলবেন যে ভোক্তা, আসলে এটা ভোক্তা না। চাহিদা এবং যৌন প্রতি সমতা বিধান করা হচ্ছে সমাজের প্রতি দায়িত্ব। হ্যাঁ, 36 সমাজ, সমাজের চাহিদার সাথে সম্পর্কিত। সমাজ, চাহিদা এবং যোগান সমাজের সাথে, সমাজের প্রতি দায়িত্ব। সমাজের মানুষের যৌন চাহিদা থাকবে, সেই অনুযায়ী আমাদের যোগান দিতে হবে। সমাজের মানুষের চাহিদা অনুযায়ী যোগান দিতে হবে সাধারণ সমাজের প্রতি। এটা ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ, ভোক্তাদের প্রতি দায়িত্ব। হাসপাতাল প্রতিষ্ঠা, এটা কি ধরনের দায়বদ্ধতার মধ্যে পড়ে? সামাজিক দায়বদ্ধতা। শেষ। হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা, সিএসআর। ক্লিয়ার? তার মানে প্রশ্ন আসে সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব, ওইগুলো থেকে সিএসআর সম্পর্কে, নৈতিকতা সম্পর্কে, মূল্যবোধ সম্পর্কে। আর ওই যে 11 অধ্যায়তে দেখাইলাম যে ইলেকট্রনিক ব্যাংকিং, ই কমার্স, ই রিটেইলিং, তারপর হচ্ছে পূর্ণরূপগুলো বিভিন্ন, কোনটা কি প্রতিষ্ঠানে, যে বিভিন্ন ধরনের এটিএম কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা, এগুলো থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, ওকে। এই হচ্ছে আজকের পড়াশোনা আপনাদের। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সেকেন্ড পেপার শুরু করবো, ওইটা আবার খুব গুরুত্বপূর্ণ এবং জটিল। আর আমাদের তো ফার্স্ট পেপারে সেকেন্ডে লাস্টের অংশ করাইছি এতদিন, এখন আমরা করাবো পরবর্তী ক্লাস থেকে সেকেন্ড পেপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পূজার বন্ধ সবার সামনে, যাদের পূজায় যারা আনন্দ করবেন তাদের জন্য শুভকামনা। আর যারা ঘরে বসে থাকবেন তারা অবশ্যই পড়াশোনাটা করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।